আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে প্রাণীবিজ্ঞান কলেজ পর্যায়ের প্রভাষক নিবন্ধন পরীক্ষা 2024-এর ইউনিট 8 এবং 9 নিয়ে আলোচনা করব। ইউনিট 8 এবং 9 থেকে যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট, আজকে সেই প্রশ্নগুলোই দেখাবো। চলুন দেখি প্রথম যে টপিকসটা আছে ইউনিট 9, ইকোলজি, বায়োডাইভার্সিটি অ্যান্ড কনজারভেশন। এখান থেকে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো যেমন আছে ইকোলজিক্যাল নিশ কি এবং ইকোলজিক্যাল হ্যাবিটেট বলতে কি বোঝায়। তারপর আছে সিনিকোলজি এবং অটিকোলজির সংজ্ঞা দিন। ইকোসিস্টেম বা বাস্তুতন্ত্র বলতে কি বুঝেন, বাস্তুতন্ত্রের উপাদান সমূহের বর্ণনা দিন। এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট। ইকোসিস্টেম থেকে ইকোসিস্টেমের যে উপাদান সমূহ আছে, জীবজ এবং জড় উপাদান, দুই ধরনের উপাদান। তারপর আছে বিভিন্ন প্রকার বাস্তুতান্ত্রিক পিরামিডের বর্ণনা দিন, বা ইকোলজিক্যাল পিরামিড কি এবং ইকোলজিক্যাল পিরামিডের বিভিন্ন প্রকার যে ইকোলজিক্যাল পিরামিড আছে সেই পিরামিডের বর্ণনা। তারপর আছে একটি বনের বাস্তুতন্ত্রের বর্ণনা দিন। 17তম নিবন্ধন পরীক্ষায় আসছিল যে একটি পুকুরের বাস্তুতন্ত্রের বর্ণনা। তো আমার কাছে মনে হচ্ছে যে এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট, একটি বনের বাস্তুতন্ত্রের বর্ণনা দিন। এই প্রশ্নটা আপনারা পড়তে পারেন। তারপরে আছে খাদ্যজাল, ফুড ওয়েব এবং খাদ্য শৃঙ্খলের বর্ণনা দিন, ফুড চেইন। এই প্রশ্ন সংজ্ঞা হিসেবে থাকতে পারে। তারপর আছে জীববৈচিত্র্যের সংজ্ঞা দিন, অর্থাৎ বায়োডাইভার্সিটি। জীববৈচিত্র্যের বিভিন্ন প্রকার উপাদান সমূহের বর্ণনা দিন। এক্সিটু এবং ইনসিটু সংরক্ষণ কি, দুটি সংরক্ষণ পদ্ধতি বর্ণনা করুন। বায়োজিওকেমিক্যাল সাইকেল কি, প্রকৃতিতে নাইট্রোজেন চক্রের বর্ণনা দিন। এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট। কার্বন চক্র আছে, তো আমার মনে হচ্ছে নাইট্রোজেন চক্রটা খুব ইম্পর্টেন্ট। দুটো চক্রে আপনারা একটু পড়বেন। এবং সংজ্ঞা হিসাবে বায়োজিওকেমিক্যাল সাইকেল বলতে কি বোঝায়। আর উপরের সংরক্ষণ যে প্রশ্নটা আছে, সংরক্ষণ কি এবং সংরক্ষণের যে পদ্ধতি আছে, এক্সিটু কনজারভেশন এবং ইনসিটু কনজারভেশন, দুটির সংজ্ঞা এবং এই দুটির যে পদ্ধতি আছে, এক্সিটু কনজারভেশনে কি কি পদ্ধতিতে করা যায়, ইনসিটু কনজারভেশন যে পদ্ধতিতে করা যায় সেই পদ্ধতিগুলো বর্ণনা। বৈশ্বিক উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং কি, গ্রিন হাউস গ্যাসসমূহের নাম, উৎস সম্পর্কে লিখুন। এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট আপনাদের জন্য। বৈশ্বিক উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং কি, বা গ্লোবাল ওয়ার্মিং এর কারণে পরিবেশের কি ক্ষতি হচ্ছে, বাংলাদেশের প্রেক্ষিতে কি ধরনের ক্ষতি হচ্ছে, এই প্রশ্ন হতে পারে। আবার গ্রিন হাউস কাকে বলে এবং গ্রিন হাউস গ্যাস সমূহের নাম, তারপরে এদের উৎস সম্পর্কে প্রশ্ন হতে পারে। তারপর আছে গ্রিন হাউস প্রতিক্রিয়া কি এবং এর বর্ণনা দিন। অর্থাৎ গ্রিন হাউসের ফলে, প্রতিক্রিয়ার ফলে আমাদের দেশের মতো দেশে কি ধরনের সমস্যা হতে পারে, বা পৃথিবীতে কি ধরনের সমস্যা হতে পারে সেই সম্পর্কে লেখা। তারপরে আছে ইউনিট 10 আছে ইথোলজি, জিওগ্রাফি অ্যান্ড বায়োস্ট্যাটিস্টিক্স। আপনারা এখান থেকে পড়বেন সহজাত আচরণ বলতে কি বুঝেন, সহজাত আচরণের প্রকারভেদ বর্ণনা করুন। এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট, গত নিবন্ধন পরীক্ষাতে আসছিল কোন একটা নিবন্ধন পরীক্ষায়। মাকড়সার সহজাত আচরণ বর্ণনা করুন। প্রাণী ভৌগোলিক অঞ্চল কাকে বলে, এই প্রশ্নটাও খুব ইম্পর্টেন্ট। জিওগ্রাফি, বিভিন্ন প্রাণী ভৌগোলিক অঞ্চল সমূহের নাম লিখুন। বিভিন্ন প্রাণী ভৌগোলিক যে অঞ্চল সমূহ আছে সেই অঞ্চলগুলো। ফনা বলতে কি বুঝেন, ওরিয়েন্টাল অঞ্চলের 5টি এন্ডেমিক প্রাণীর নাম লিখুন। তারপর আছে বাংলাদেশ যে প্রাণী ভৌগোলিক অঞ্চলে অবস্থিত তার সীমানা এবং উপ অঞ্চলগুলোর নাম লিখুন এবং বিভিন্ন প্রাণীগুলোর বর্ণনা দিন। আমরা জানি যে বাংলাদেশে একটা প্রাণী ভৌগোলিক অঞ্চলের মধ্যে অবস্থিত, তার যে সীমানাটা আছে এবং এই অঞ্চলটার যে আবার উপ অঞ্চলে ভাগ করা হয়েছে, উপ অঞ্চলগুলোর নাম এবং তাদের মধ্যে যে বিভিন্ন ধরনের প্রাণী, সেই প্রাণীগুলোর বর্ণনা। এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট। তারপরে আমরা চলে যাই কন্টিনেন্টাল ড্রিফটস বা মহীসঞ্চারণ মতবাদ কি, বা মহীসঞ্চারণ কি, এই প্রশ্নটাও খুব ইম্পর্টেন্ট। এটাও নিবন্ধনে আসছিল, বিগত নিবন্ধনে এই প্রশ্নটাও পড়তে পারেন। কন্টিনেন্টাল ড্রিফটস বা মহীসঞ্চারণ। নিউ ট্রপিক্যাল অঞ্চল সমূহকে কেন পাখির মহাদেশ বলা হয়, এ অঞ্চলের সীমারেখা এবং বৈশিষ্ট্য লিখুন। নিউ ট্রপিক্যাল অঞ্চল, এই প্রশ্নটাও খুব ইম্পর্টেন্ট। তারপরে আমরা বায়োস্ট্যাটিস্টিক্স চলে যাই। বায়োস্ট্যাটিস্টিক্সে অর্থাৎ জীব পরিসংখ্যানে যে টপিকসটা আছে, যেমন জীব পরিসংখ্যান কি,
এটার সংজ্ঞা এবং এবং এটার পরিসর, মানে জীব পরিসংখ্যানের যে পরিসর, যা যা নিয়ে কাজ করে জীব পরিসংখ্যান সেগুলো। বিস্তার এবং পরিসর কি, তাদের মধ্যে পার্থক্য লিখুন। অর্থাৎ বিস্তার এবং পরিসর মধ্যে পার্থক্য। তারপরে যে প্রশ্নটিগুলো আছে যে পরিমিত ব্যবধান কি, পরিমিত ব্যবধানের যে সূত্র আছে দুটি সূত্র এবং সুবিধা অসুবিধা, পরিমিত ব্যবধানের যে সুবিধা কি অসুবিধা আছে সেই অসুবিধাগুলো। তারপর নিচের উপাত্ত হতে গড় মধ্যমা প্রচুরক নির্ণয় করুন। যেমন একটি গাছের পাতার সংখ্যা দেওয়া আছে এবং গাছের সংখ্যা দেওয়া আছে। গাছের সংখ্যাটাকে, অর্থাৎ এটি হলো গণসংখ্যা, গণসংখ্যা দেওয়া আছে আর উপরে গাছের পাতার সংখ্যা দেওয়া আছে। তো এটা থেকে আপনাদের গড় মধ্যমা এবং প্রচুরক নির্ণয় করতে বলবে। অথবা প্রশ্নটা ছোট হতে পারে যে খুব গড় অথবা মধ্যমা নির্ণয় করতে বলে, এরকম। অথবা যে কোনো একটা অঙ্ক, এখানে পরিমিতি ব্যবধান হচ্ছে পরিমিতি ব্যবধান থেকেও থাকতে পারে। যেমন এখানে পাতার সংখ্যা দেওয়া আছে এবং গাছের সংখ্যা দেওয়া আছে, সেখান থেকে পরিমিত ব্যবধান নির্ণয় করতে দিতে পারে, এই অঙ্কটা দিতে পারে। তো দুই ধরনের অঙ্কই খুব ইম্পর্টেন্ট, আপনারা দুইটা অঙ্কই প্র্যাকটিস করবেন আপনাদের পরীক্ষার জন্য। তো ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আমি ইউনিট 10 পর্যন্ত দেখিয়েছি, এখন শুধু বাকি আছে 7 এবং 8, দুইটা ইউনিট বাকি আছে। আমি নেক্সট দুইটা ইউনিট নিয়ে আলোচনা করব। তো আপনারা প্রত্যেকটি ভিডিও দেখবেন। আমার এই চ্যানেলে আমি জুলজি ছাড়াও বোটানিরও সবগুলো ভিডিও ইউনিটের ভিডিও তৈরি করেছি, সেই ভিডিওগুলো দেখতে পারেন এবং শেয়ার করবেন, আপনাদের বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করবেন। তো আজকে এই পর্যন্তই, সবাই সুস্থ থাকুন, ধন্যবাদ।